বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, বাড়িতে পরিবারের সাথে অবস্থান করছো এবং এই করোনাকালীন সময়ে সকল স্বাস্থ্যবিধিগুলো মেনে চলছো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে বিগত ক্লাসে আমরা উৎপাদনশীলতার গুরুত্ব, উৎপাদনশীলতার আওতা সম্পর্কে আলোচনা করেছিলাম এবং কিভাবে উৎপাদনশীলতা বৃদ্ধি করা যায় এ নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হলো উৎপাদনশীলতার প্রকারভেদ এবং উৎপাদনশীলতা সম্পর্কে কিছু গাণিতিক সমস্যা আছে। এই গাণিতিক সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব আমরা। তো উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র, প্রথম অধ্যায় উৎপাদন, পার্ট 4। তো আমি আমার পরিচিতি পর্বটা দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ বিলাল হোসেন, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, শশীদল আলহাজ মোহাম্মদ আবু তাহের কলেজ, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা। মোবাইল 019177655025। শিখন ফল। আজকের পাঠ শেষে তোমরা যা জানতে পারবে, উৎপাদনশীলতার প্রকারভেদ সম্পর্কে জানতে পারবে এবং উৎপাদনশীলতার গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। তো উৎপাদনশীলতার প্রকারভেদের আলোচনা করতে গিয়ে প্রথমে আমি একটু বলে নেই, তোমাদের নিশ্চয়ই মনে আছে উৎপাদনশীলতাটা কী। উৎপাদনশীলতা হচ্ছে ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন ব্যবহার করে পূর্বের তুলনায় অধিক উৎপাদন করাকে উৎপাদনশীলতা বলে। তো একই পরিমাণ সম্পদ, মোট কথা একই পরিমাণ সম্পদ বা একই পরিমাণ ভূমি, শ্রম, মূলধন, সংগঠন ব্যবহার করে আগের চাইতে যদি তুমি উৎপাদন বাড়াতে পারো তাহলে আমরা বলতে পারবো যে উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে। তো এই উৎপাদনশীলতার প্রকারভেদগুলো আমরা একটু আলোচনা করব। তো চলো প্রথমেই জেনে নেই যে উৎপাদনশীলতা কত প্রকার ও কি কি। প্রথমেই যেটা আসতেছে এটা হচ্ছে মোট উৎপাদনশীলতা। 2 নম্বর যেটা হবে আমাদের শ্রমের উৎপাদনশীলতা। 3 নম্বর হচ্ছে আমাদের যন্ত্রের উৎপাদনশীলতা। 4 নম্বর আমাদের মালামালের উৎপাদনশীলতা। 5 নম্বর আমাদের আর্থিক উৎপাদনশীলতা। এটা অর্থের উৎপাদনশীলতা বলা হয়েছে, এটাকে আর্থিক উৎপাদনশীলতাও বলা হয়। আমাদের 6 নম্বর যেটা হবে সেটা হচ্ছে মূলধনের উৎপাদনশীলতা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উৎপাদনশীলতা প্রধানত 6 প্রকার এবং এগুলো কি কি? মোট উৎপাদনশীলতা, শ্রমের উৎপাদনশীলতা, যন্ত্রের উৎপাদনশীলতা, মালামালের উৎপাদনশীলতা, আর্থিক উৎপাদনশীলতা এবং মূলধনের উৎপাদনশীলতা। তো প্রথমে আমরা দেখি মোট উৎপাদনশীলতাটা কি। মোট উৎপাদনের মূল্য ও মোট উপকরণের মূল্যের অনুপাতকে মোট উৎপাদনশীলতা বলে। এখানে বলা হচ্ছে যে মোট উৎপাদনের মূল্য, তুমি যে পরিমাণ পণ্য উৎপাদন করলে তার মোট মূল্য এবং ওই পণ্য উৎপাদন করতে গিয়ে যে উপকরণগুলো ব্যবহার করছো তার মোট মূল্যের অনুপাতটাকেই বলা হয় মোট উৎপাদনশীলতা। তাহলে এটাকে যদি আমরা সমীকরণ আকারে লিখি, সমীকরণ আকারে লিখলে আমরা দেখি যে এখানে পাওয়া যাবে যে মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট উপকরণের মূল্য। তার মানে তুমি একটা কারখানা থেকে মোট কতটুকু পণ্য উৎপাদন করলে তার মূল্য এবং ওই পণ্য উৎপাদন করতে গিয়ে যা যা ব্যবহার করা হয়েছে তার সমষ্টিগত যে মূল্যটা সেটা হচ্ছে মোট উপকরণের মূল্য। আমাদের 2 নম্বর যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে শ্রমের উৎপাদনশীলতা। তো আমি সংজ্ঞাগুলো দেখো, এখানে সংজ্ঞাগুলো সবগুলো একই ধরনের রাখার চেষ্টা করছি যাতে তোমরা মনে রাখতে পারো। যেমন শ্রমের উৎপাদনশীলতাটা কি? মোট উৎপাদনের মূল্য ও মোট শ্রমঘণ্টার অনুপাতকে শ্রমের উৎপাদনশীলতা বলে। তাহলে দেখো মোট উৎপাদনের মূল্য যেটা প্রথমে থাকতেছে, মোট উৎপাদনের মূল্য কিন্তু আমাদের সবগুলোতেই থাকবে এবং মোট উৎপাদনের মূল্য ও মোট শ্রমঘণ্টার অনুপাতকে শ্রমের উৎপাদনশীলতা বলে। এখন তোমার যে পরিমাণ পণ্য উৎপাদন করছো ওই পরিমাণ পণ্য উৎপাদন করতে গিয়ে তোমার মোট কত ঘন্টা শ্রম ব্যয় করতে হয়েছে, তোমার মোট শ্রমিকরা কত ঘন্টা কাজ করেছে, এর অনুপাতটাকে বলা হচ্ছে শ্রমের উৎপাদনশীলতা। তাহলে এটাকেও যদি আমরা সমীকরণ আকারে দেখি তাহলে দেখা যাবে কি যে মোট উৎপাদনশীলতা
সরি, এইখানে আমাদের প্রিন্টিং টাইপিংয়ে একটু মিক্সড আছে। এখানে হবে শ্রমের উৎপাদনশীলতা। শ্রমের উৎপাদনশীলতা সমান সমান মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট শ্রম ঘন্টা। তাহলে আমি আবার বলছি যে মোট শ্রমের উৎপাদনশীলতা সমান সমান হচ্ছে মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট শ্রম ঘন্টা। আমাদের 3 নম্বর পয়েন্টটা হচ্ছে যন্ত্রের উৎপাদনশীলতা। তো মোট উৎপাদনের মূল্য ও মোট যন্ত্র সময়ের অনুপাতকে যন্ত্রের উৎপাদনশীলতা বলে। এখন মোট উৎপাদনের মূল্য তো তোমরা বুঝতেই পারছো যে মোট যে পরিমাণ উৎপাদন হচ্ছে, আর মোট যন্ত্র সময় বলতে বোঝানো হচ্ছে যে ওই পণ্য উৎপাদন করতে গিয়ে যে যন্ত্রপাতিগুলো কত সময় চালু ছিল বা কত সময় যন্ত্রপাতিগুলোকে ব্যবহার করা হয়েছে, এই সময়টাকেই বলা হচ্ছে মোট যন্ত্র সময়। তাহলে যন্ত্রের উৎপাদনশীলতা সমান সমান হচ্ছে মোট উৎপাদনের পরিমাণ বা মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট যন্ত্র সময়। আমাদের 4 নম্বর যে পয়েন্ট হচ্ছে মালামালের উৎপাদনশীলতা। এখানে মোট উৎপাদনের মূল্য ও মোট ব্যবহৃত কাঁচামালের অনুপাতকে মালামালের উৎপাদনশীলতা বলে। এখানে বলা হচ্ছে যে মোট উৎপাদনের মূল্যটাকে যদি যে পরিমাণ কাঁচামাল ব্যবহার করা হয়েছে তা দ্বারা ভাগ করা যায়, তাহলে আমরা কি পাবো? মালামালের উৎপাদনশীলতা পাবো। তো মালামালের উৎপাদনশীলতাকে যদি আমরা সমীকরণ আকারে দেখি, মালামালের উৎপাদনশীলতা সমান সমান মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট। আচ্ছা, এখানে আমাদের একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে এখানে মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট ব্যবহৃত কাঁচামালের মূল্য। মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট ব্যবহৃত কাঁচামালের মূল্য। যে পরিমাণ কাঁচামাল ব্যবহৃত হবে তার মোট মূল্য দ্বারা মোট উৎপাদনের মূল্যটাকে ভাগ করলেই আমরা মালামালের উৎপাদনশীলতা পাবো। 5 নম্বর যে পয়েন্টটা হচ্ছে আর্থিক উৎপাদনশীলতা। তো আর্থিক উৎপাদনশীলতাটা তোমরা একটু ভালোভাবে খেয়াল করো। এটা হচ্ছে যে সংযোজিত মূল্যের পরিমাণ ও মোট রূপান্তর মূল্যের অনুপাতকে আর্থিক উৎপাদনশীলতা বলে। এইখানে সংযোজিত মূল্যের পরিমাণ বলতে আসলে কী বোঝানো হচ্ছে? মনে করো তুমি মোট উৎপাদন করেছো 20 কোটি টাকার। এখন 20 কোটি টাকার পণ্য তুমি মোট উৎপাদন করছো, কিন্তু তুমি আরও কী করেছো যে 50 লাখ টাকার পণ্য তুমি বাইরে থেকে আমদানি করছো। তো এই 20 কোটি টাকা থেকে এই আমদানির পরিমাণটাকে বাদ দিতে হবে। এই মোট উৎপাদন থেকে আমদানির পরিমাণটা বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে সংযোজিত মূল্যের পরিমাণ, এবং এই সংযোজিত মূল্যের পরিমাণটাকে মোট রূপান্তর মূল্যের দ্বারা ভাগ করলে আমরা আর্থিক উৎপাদনশীলতা পাবো। আর এখানে মোট রূপান্তর মূল্য বলতে বোঝানো হয়েছে যে একটা পণ্য তৈরি করতে যা যা ব্যবহার করা হবে তার মোট সমষ্টি। এক কথা তোমরা এটা বলতে পারো যে মোট ব্যবহৃত উপকরণের মূল্য, এটাই হচ্ছে রূপান্তর মূল্য। তো এটাকে যদি আমরা সমীকরণ আকারে দেখি যে আর্থিক উৎপাদনশীলতা সমান সমান মোট সংযোজিত মূল্য ডিভাইডেড বাই মোট রূপান্তর মূল্য। তো মোট রূপান্তর মূল্যটা তোমাদের এখানে দ্বিধাগ্রস্ত হওয়ার কোনো কিছু নেই। মোট রূপান্তর মূল্যটা হচ্ছে যে মোট ব্যবহৃত উপকরণের মূল্য, আর মোট সংযোজিত মূল্যটা আসবে হচ্ছে মোট উৎপাদনের মূল্য থেকে আমদানিকৃত পণ্যের মূল্যটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে মোট সংযোজিত মূল্য সমান সমান আমরা লিখতে পারি যে মোট সংযোজিত মূল্য সমান সমান মোট উৎপাদনের পরিমাণ, মোট উৎপাদিত পণ্যের মূল্য মাইনাস আমদানিকৃত পণ্যের মূল্য। 6 নম্বর যেটা হচ্ছে মূলধনের উৎপাদনশীলতা। মোট উৎপাদনের মূল্য ও মোট বিনিয়োগকৃত মূলধনের অনুপাতকে মূলধনের উৎপাদনশীলতা বলে। তাহলে মোট উৎপাদনের মূল্য এবং মোট বিনিয়োগকৃত, একটা কোম্পানি পরিচালনা করতে গিয়ে সে যে পরিমাণ টাকা বিনিয়োগ করে, এই মোট বিনিয়োগকৃত মূলধন দ্বারা যদি মোট উৎপাদনের মূল্যটাকে ভাগ করা যায় তাহলে মূলধনের উৎপাদনশীলতা পাওয়া যাবে। তাহলে এটাকে যদি আমরা সমীকরণ আকারে লিখি, তাহলে মূলধনের উৎপাদনশীলতা সমান সমান মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট মূলধনের পরিমাণ। তাহলে আমরা দেখলাম যে আমরা যে বিষয়গুলো এখানে আলোচনা করলাম যে উৎপাদনশীলতা প্রধানত 6 প্রকার। 1 নম্বর হচ্ছে কি যে তোমার মোট উৎপাদনশীলতা, 2 নম্বর শ্রমের উৎপাদনশীলতা, 3 নম্বর যন্ত্রের উৎপাদনশীলতা, 4 নম্বর মালামালের উৎপাদনশীলতা, 5 নম্বর আর্থিক উৎপাদনশীলতা এবং 6 নম্বর হচ্ছে মূলধনের উৎপাদনশীলতা। তো এই সমীকরণগুলো যদি তোমরা ভালোভাবে খেয়াল করো তাহলে যে গাণিতিক সমস্যাগুলো আমরা পাবো, এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে আমাদের সুবিধা হবে।
তো আমরা একটা গাণিতিক সমস্যাটা দেখব এখন। দেখো এখানে একটা গাণিতিক সমস্যা দেওয়া আছে যে 2018 সালে মিম শু কোম্পানি লিমিটেড 50,000 জোড়া বিভিন্ন ধরনের জুতা তৈরি করে, যার সম্ভাব্য বিক্রয় মূল্য 2,50,00,000 টাকা। পণ্য তৈরিতে কাঁচামাল ও অন্যান্য উপকরণের মূল্য 50 লাখ টাকা। শ্রম ব্যয় হয়েছে 40,000 ঘন্টা, যার মূল্য 3,50,000 টাকা। এবং 7,000 ঘন্টা বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহৃত হয়েছে, যার আনুমানিক মূল্য 20 লক্ষ টাকা। এবং বিবিধ খাতে 7 লক্ষ টাকা খরচ হয়েছে। তো দেখো এইখানে যে বিক্রয় মূল্যটা দেওয়া আছে 2,50,00,000 টাকা, এই বিক্রয় মূল্যটাই হচ্ছে তার মোট উৎপাদনের পরিমাণ বা তার মোট উৎপাদনের মূল্য। এটা হচ্ছে আমাদের যে বিক্রয় মূল্যটা দেওয়া আছে। আর এই 2,50,00,000 টাকার পণ্য তৈরি করতে গিয়ে তার খরচ হয়েছে সেটা হচ্ছে কাঁচামাল ও অন্যান্য উপকরণ বাবদ হয়েছে 50 লাখ টাকা, শ্রম বাবদ হয়েছে 3,50,000 টাকা, এবং বিভিন্ন যন্ত্রপাতির খরচ বাবদ ব্যবহৃত হয়েছে তোমার 20 লক্ষ টাকা, এবং অন্যান্য খাতে খরচ হয়েছে 7 লক্ষ টাকা। আর 2018 সালে 80 লাখ টাকার চামড়া ও অন্যান্য দ্রব্যাদি বিদেশ থেকে আমদানি করে। মিম শু কোম্পানির মোট বিনিয়োগের পরিমাণ 1,50,00,000 টাকা। 2018 সালের মিম শু কোম্পানির বিভিন্ন ধরনের উৎপাদনশীলতা নির্ণয় করো। এইখানে 2018 সালে মিম শু কোম্পানির বিভিন্ন ধরনের উৎপাদনশীলতা নির্ণয় করতে বলছে। তার মানে তোমাকে যে উৎপাদনশীলতাগুলো আর প্রকারভেদগুলো আছে সবগুলোরই আমাদের কি করতে হবে, উৎপাদনশীলতা নির্ণয় করতে হবে। তো আমি কিন্তু কৌশলে আসলে এইগুলো সব তোমরা যাতে একটা সমস্যা থেকে সবগুলো সমাধান করতে পারো এই জন্যই এভাবে আমি করছি। কিন্তু তোমাদের যে পরীক্ষাতে কিন্তু এত সবগুলোর উৎপাদনশীলতা নির্ণয় করতে বলবে না। হয় তোমাকে মোট উৎপাদনশীলতা নির্ণয় করতে বলবে এবং সাথে হয়তো কাঁচামালের উৎপাদনশীলতা অথবা শ্রমের উৎপাদনশীলতা, মানে সর্বোপরি একটা থেকে দুইটা তোমার উৎপাদনশীলতা নির্ণয় করতে বলবে। কিন্তু আমরা শেখার জন্য এখানে সবগুলো উৎপাদনশীলতা নির্ণয় করব। তো চলো আমরা প্রথমেই মোট উৎপাদনশীলতাটা নির্ণয় করি। তো মোট উৎপাদনশীলতার সূত্রটা আমরা জানি যে মোট উৎপাদনশীলতা হচ্ছে মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট উপকরণের মূল্য। এখন মোট উৎপাদনের মূল্য তো আমরা জানি যে মোট উৎপাদনের মূল্য হচ্ছে 2,50,00,000 টাকা। তাহলে এটার কোনো কিছুই হবে না, এটা মোট উৎপাদনের মূল্য হিসেবেই থাকবে। কিন্তু মোট উপকরণের মূল্যগুলো আমরা আলাদাভাবে লিখবো। দেখো এখানে মোট উপকরণে ছিল কি কাঁচামাল ও অন্যান্য উপকরণের মূল্য 50 লক্ষ টাকা। তো এটাকে আমরা লিখবো কাঁচামালের মূল্য যোগ আমাদের পরবর্তীতে যেটা হয়েছে যে শ্রম ব্যয়, তাহলে শ্রম ব্যয় যোগ শ্রম ব্যয়, তারপরে আছে আমাদের যন্ত্রের ব্যয়। তো যোগ যন্ত্রের ব্যয়, যন্ত্রপাতি ব্যয় বা যন্ত্রপাতি বাবদ ব্যয় যাই লিখতে পারবে। এবং আমাদের পরবর্তী যেটা হচ্ছে বিবিধ খাতে ব্যয়, তো এটাকে আমরা বিবিধ ব্যয় হিসেবে লিখব। তো এখানে দেখো মোট উৎপাদনের যে পরিমাণটা ছিল, মোট উৎপাদনের পরিমাণ ছিল 2,50,00,000 টাকা, এবং কাঁচামালের ও অন্যান্য উপকরণের পরিমাণটা ছিল 50 লক্ষ টাকা, যোগ শ্রম ব্যয় ছিল আমাদের 3,50,000 টাকা, এবং যন্ত্র ব্যয় বা যন্ত্রপাতি বাবদ ব্যয় ছিল 20 লক্ষ টাকা, এবং বিবিধ ব্যয় ছিল 7 লক্ষ টাকা। দেখো এই অঙ্কগুলো একদমই কিন্তু সহজ, জাস্ট তুমি সূত্রটা মনে রাখতে পারলে এবং যোগ বিয়োগ এবং ভাগ যদি তুমি করতে পারো তাহলে কিন্তু এই অঙ্কটা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ এত সহজ একটা অঙ্ক, এটা ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আমি মনে করি তোমরা সবাই খুব সহজেই এই অঙ্কগুলো করতে পারবে। তো দেখো 2,50,00,000 যা আছে আমাদের তাই। এবার আমরা যদি এগুলো যোগ করি, যোগফল হবে 80,50,000 টাকা। তো 2,50,00,000 টাকাকে 80,50,000 টাকা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের ভাগফলটা আসবে 3.1056। যেহেতু দশমিকের পর আমরা এখানে প্রায় লিখে দেব। তো এটা আমরা বের করলাম মোট উৎপাদনশীলতা। এবার আমরা দেখব শ্রমের উৎপাদনশীলতা। তোমরা মনে রাখবে যে যদি শ্রম এবং যন্ত্রপাতির ক্ষেত্রে এককে দেওয়া থাকে, শ্রম ঘন্টা দেওয়া থাকে এবং যন্ত্রপাতির ঘন্টা দেওয়া থাকে, তাহলে আমাদের এই ঘন্টাটা এককটা নিতে হবে। এককটা কিভাবে নেব আমরা? শ্রমের উৎপাদনশীলতা সমান সমান হচ্ছে মোট উৎপাদনের একক। মোট উৎপাদনের মূল্যটা কিন্তু এখানে আমরা নেব না, এখানে আমরা নেব মোট উৎপাদনের একক ডিভাইডেড বাই মোট শ্রম ঘন্টা।
মোট উৎপাদনের এককটা এখানে কত ছিল? মোট উৎপাদনের এককটা ছিল আমাদের 50,000। আমাদের গাণিতিক সমস্যায় কিন্তু এটা দেওয়া ছিল যে মোট উৎপাদনের পরিমাণ হচ্ছে 50,000 একক বিভিন্ন জুতা তৈরি করে। তাহলে এখানে মোট উৎপাদনের পরিমাণটা হবে 50,000। আর মোট চৌম্বঘণ্টা দেওয়া আছে আমাদের 40,000 ঘন্টা। মোট চৌম্বঘণ্টা দেওয়া আছে 40,000 ঘন্টা। এখন যদি কোনো কারণে তোমাদের গাণিতিক সমস্যার মধ্যে এই চৌম্বঘণ্টাটা ঘন্টায় না দেওয়া থাকে, তাহলে কিন্তু তোমাদের অঙ্কটা করার সময় কি করতে হবে? মোট উৎপাদনের মূল্যটাকে ওই শ্রমের ব্যয় দ্বারা ভাগ করতে হবে। আর যদি ঘন্টাটা দেওয়া থাকে তখন কিন্তু অবশ্যই তোমাকে এই চৌম্বঘণ্টা দ্বারা মোট উৎপাদনের এককটাকে ভাগ করতে হবে। যেহেতু এখানে চৌম্বঘণ্টা দেওয়া আছে, এই কারণে আমরা মোট উৎপাদনের এককটাকে চৌম্বঘণ্টা দ্বারা ভাগ করব। তো 50,000কে 40,000 দ্বারা ভাগ করলে আসবে 1.25 একক প্রায়। তো আমরা চোমের উৎপাদনশীলতা বের করলাম। এবার আমরা দেখব যন্ত্রের উৎপাদনশীলতা। তো যন্ত্রের উৎপাদনশীলতা সমান সমান একইভাবে মোট উৎপাদনের একক ডিভাইডেড বাই মোট যন্ত্র ঘন্টা। তো মোট উৎপাদনের এককটা আমরা জানি 50,000 একক, আর মোট যন্ত্র ঘন্টাটা আমরা জানি 7,000 ঘন্টা। তো এই 50,000কে আমরা যদি 7,000 দ্বারা ভাগ করি, তাহলে ভাগফল যেটা আসবে 7.143 এত একক প্রায়। যেহেতু এগুলো আমরা এককে করতেছি, এই কারণে কিন্তু এগুলোর পাশে একক কথাটা লিখতে হবে, কারণ এটা কিন্তু টাকাতে না, এটা আমাদের এককে, মোট উৎপাদনের একক এবং মোট যন্ত্র ঘন্টা। তাহলে আমরা দেখলাম যে দুইটা বিষয় তোমরা রাখবে, যেমন হচ্ছে শ্রমের উৎপাদনশীলতা এবং যন্ত্রের উৎপাদনশীলতার ক্ষেত্রে একক হবে এবং বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু টাকাই হবে। তো মালামালের উৎপাদনশীলতাটা যদি আমরা দেখি, মালামালের উৎপাদনশীলতা হচ্ছে সমান সমান মোট উৎপাদনের মূল্য। এইখানে কিন্তু আর মোট উৎপাদনের একক হবে না, এখানে আবার টাকায় আসবে। মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট ব্যবহৃত মালামালের মূল্য। তো মোট উৎপাদনের মূল্যটা কত ছিল আমাদের? মোট উৎপাদনের মূল্য ছিল আমাদের 2,50,00,000 টাকা। আর মোট ব্যবহৃত মালামালের মূল্য ছিল 50,00,000 টাকা। তো এটাকে যদি আমরা ভাগ করি, 2,50,00,000কে 50,00,000 দ্বারা ভাগ করলে আসবে 5। তো এটা আমাদের গেল মালামালের উৎপাদনশীলতা। এরপর আমরা দেখব আর্থিক উৎপাদনশীলতা। তো আর্থিক উৎপাদনশীলতার সূত্রটা ছিল কি? যে সংযোজিত মূল্য ডিভাইডেড বাই মোট রূপান্তর মূল্য। তো সংযোজিত মূল্যটা কি? সংযোজিত মূল্য আমি তোমাদের বলেছিলাম যে মোট উৎপাদনের পরিমাণ থেকে আমদানিকৃত পণ্যের মূল্যটা বাদ দিতে হবে। তাহলে মোট উৎপাদনের মূল্য মাইনাস আমরা লিখতে পারি আমদানিকৃত পণ্যের মূল্য ডিভাইডেড বাই রূপান্তর মূল্য। এখানে রূপান্তর মূল্য বলতে আমি তোমাদের বলেছিলাম যে একটা পণ্য তৈরি করতে যা যা ব্যবহৃত হবে সব কিছু হচ্ছে রূপান্তর মূল্য। রূপান্তর মূল্য মানে কি? কাঁচামালটাকে রূপান্তর করে চূড়ান্ত পণ্যে পরিণত করতে যা যা ব্যবহার করা হয়েছে সব কিছুই কিন্তু রূপান্তর মূল্যের অন্তর্ভুক্ত। তো কাঁচামালের মূল্য যোগ শ্রম ব্যয় যোগ যন্ত্রপাতি ব্যয় যোগ বিবিধ ব্যয়। তাহলে মোট উৎপাদনের মূল্য আমরা জানি 2,50,00,000 টাকা মাইনাস আমদানিকৃত পণ্যের মূল্য ছিল 80,00,000 টাকা ডিভাইডেড বাই কাঁচামালের মূল্য 50,00,000, শ্রম ব্যয় ছিল আমাদের 3,50,000 টাকা এবং যন্ত্রপাতি ব্যয় ছিল আমাদের 20,00,000 টাকা এবং বিবিধ ব্যয় ছিল আমাদের 7,00,000 টাকা। তো 2,50,000 থেকে যদি আমরা 2,50,00,000 থেকে যদি আমরা 80,00,000 বাদ দেই, তাহলে থাকবে 1,70,00,000। আর নিচের সবগুলো যদি আমরা যোগ করি তাহলে এটা হয় 80,50,000 টাকা। তো এখন 1,70,00,000কে 80,50,000 দিয়ে ভাগ যদি আমরা করি, তাহলে যেটা রেজাল্ট দাঁড়াবে 2.111 এত প্রায়। তো এটা গেল আর্থিক উৎপাদনশীলতা। এবার আমরা দেখব মূলধনের উৎপাদনশীলতা। তো মূলধনের উৎপাদনশীলতা সমান সমান আমরা জানি যে মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট মূলধনের পরিমাণ বা মোট বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ। তো মোট উৎপাদনের মূল্য আমরা জানি যে 2,50,00,000 টাকা এবং মোট মূলধনের পরিমাণ আমরা জানি 1,50,00,000 টাকা। তাহলে এটা সমান সমান যদি আমরা ভাগ করি, ভাগফলটা আসবে 1.67 প্রায়। তাহলে দেখো এখানে কিন্তু আমরা 6টা উৎপাদনশীলতার যে 6টা আছে 6টার উৎপাদনশীলতারই কিন্তু আমরা সমস্যার সমাধান করে ফেললাম। তো তোমরা কিন্তু খুব সহজেই এই সমস্যাগুলোর সমাধান করতে পারবে। তারপরও যদি কোথাও কারো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং এগুলো আমি তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব।
তো তোমাদের বাসার কাজের জন্য একটা আমি এখানে গাণিতিক সমস্যা দিয়ে রাখলাম, তোমরা এটা বাসায় করার চেষ্টা করবে। তো আমি একটু বলি, দেখো 2019 সালে লিলি কোম্পানি সাবান তৈরি করে যার সম্ভাব্য বিক্রয় মূল্য 60 লক্ষ টাকা এবং প্রতি একক সাবানের বিক্রয় মূল্য 30 টাকা। পণ্য তৈরিতে কাঁচামাল ও অন্যান্য উপকরণের মূল্য 10 লক্ষ টাকা, শ্রম ব্যয় হয়েছে 12,000 ঘন্টা যার মূল্য 2,50,000 টাকা এবং 5,000 ঘন্টা বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহৃত হয়েছে যার আনুমানিক মূল্য 8 লক্ষ টাকা এবং বিবিধ খাতে 3 লক্ষ টাকা খরচ হয়েছে। 2019 সালে লিলি কোম্পানির বিভিন্ন ধরনের উৎপাদনশীলতা নির্ণয় করো। দেখো এইখানে যখন তোমরা চোমের উৎপাদনশীলতা নির্ণয় করতে যাবে তখন কিন্তু তোমার উৎপাদনের একক লাগবে, তো এখানে দেখো উৎপাদনের কিন্তু একক দেওয়া নেই। যেমন আমরা যে সমস্যাটার সমাধান করলাম ওইখানে কিন্তু উৎপাদনের পরিমাণ দেওয়া ছিল যে 50,000 জোড়া জুতা, কিন্তু এইখানে কিন্তু কতগুলো সাবান তৈরি করা হয়েছে এটা বলা হয়নি। কিন্তু এইখানে দেখো একটা বিষয় দেওয়া আছে যে মোট বিক্রয় মূল্য দেওয়া আছে 60 লক্ষ টাকা এবং প্রতি একক মানে প্রত্যেকটা সাবানের বিক্রয় মূল্য 30 টাকা। তাহলে কিন্তু আমরা সহজেই মোট উৎপাদনের পরিমাণটা বের করতে পারবো যে বিক্রয় মূল্য 60 লক্ষ টাকাকে আমরা যদি মোট বিক্রয় মূল্যটাকে যদি একক প্রতি সাবানের বিক্রয় মূল্য দ্বারা ভাগ করি তাহলে মোট উৎপাদনের পরিমাণ পেয়ে যাব। তো এইখান থেকে তোমরা মোট উৎপাদনের পরিমাণটা প্রথমে বের করে নেবে। আর এইখানে কিন্তু তোমার ওই আমদানিকৃত কোনো আমদানি করা হয়নি, ফলে এখানে আর্থিক উৎপাদনশীলতাও হবে না এবং এইখানে কোনো বিনিয়োগের পরিমাণ উল্লেখ করা হয়নি, এই কারণে এখানে মূলধনের উৎপাদনশীলতাটাও নির্ণয় করতে হবে না। তাহলে এখানে যেটা করতে হবে তোমাদেরকে মোট উৎপাদনশীলতা বের করতে হবে, শ্রমের উৎপাদনশীলতা বের করতে হবে, যন্ত্রের উৎপাদনশীলতা বের করতে হবে এবং মালামালের উৎপাদনশীলতা বের করতে হবে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি।